যারা নতুন রাজনীতি করতে চায় তাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন মানুষের সময়ের খুব মূল্য, এক ভুল এক কথা মানুষ শুনতে চায় না। আর কে কি করেছে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি, কে কি দেশের জন্য করবে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি, আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি। এই মানসিকতাটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। এই মানসিকতাটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নিশ্চয়ই আপনারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আর কি যাদেরকে বলে সভা সমাবেশে গিয়েছেন, বক্তব্য দেওয়ার আগে নেতার নামে 2 মিনিট স্তুতি গান, নেতার কথা, নেতার পরিবার, ভাই মা বাপ তাদের প্রতি শ্রদ্ধা জানাইতে জানাইতে আরো 2 মিনিট। এই ট্রেন্ডে রাজনীতি এখন চেঞ্জ করতে হবে। এখন এই বিপ্লবের পরে যেটা সবাই বলছে এখন নিউ ডিসকোর্স প্রয়োজন পলিটিক্সে, নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে যুব অধিকার পরিষদ বা যুব নেতৃবৃন্দের একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এতদিন ধরে এদেশের যুবকদেরকে প্রশংসা করা হয়েছে, ছাত্রদের মেধার নিয়ে প্রশংসা করা হয়েছে, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, দখলদার বাহিনী হিসেবে ব্যবহার করেছে। কাজে এই অপরাজনীতির এখন কবর রচনা করতে হবে। আমি এই দেশে থাকি, একই সমাজে বাস করি, আমি কার মাথায় বাড়ি দিয়ে কার রক্ত ঝরাবো, কাকে রামদাও দিয়ে কুপিয়ে লাশ ফলাবো, কার মায়ের বুক খালি করবো। কিন্তু এটা হয়েছে তো, এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে, রাস্তায় রক্তাক্ত করেছে। বিশেষ করে এইটা তো মানে নিজেদের ঢোল পিটানো হবে না, এটা বাস্তবতা আপনারাও জানেন যে আমরা গত 6টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না, সেটা আপনারাই জানেন। তো আমরা নির্যাতনের শিকার হলেও, আমরা মজলুম হলেও আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক, ভুক্তভোগী হোক এবং মজলুম হোক। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ। সেই ক্ষেত্রে যুব সংগঠনের নেতৃবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। বয়স্করা আমাদের সিনিয়ররা, তাদের প্রতি সম্মান আছে, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো, কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। কারণ 50-60 বছরে যখন পারেন নাই আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারাই 50-60 বছরে কিছু করতে পারেন নাই আর শেষ বয়সে কি করবেন। কাজে এখন তরুণ এবং যুবকদেরকে দায়িত্ব নিতে হবে সব দলের। আমি বলছি শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে। সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25, 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স থাকে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ হটান সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণী পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে নিশ্চয়ই আপনারা আগামীতে সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে। দ্বিতীয়ত, আজকের যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের 7 দফা, সেটার সাথে আমি এই 7 দফার তো আমরা আলোচনা করেছি, আরো একটা বিষয় আমি অ্যাড করবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিশেষ, সত্যিকার অর্থে
আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালে ফাহিম দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন, এরকম যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয়ক ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সা পাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সা পাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া। এই আজকে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে, অনেক রেটরিক বলা হচ্ছে, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে না, বিশ্লেষণ হচ্ছে না, কিন্তু একটু আপনারা আমরা সবাই আন্দোলনে ছিলাম, আপনারাও ছিলেন, উইথ রেসপেক্ট সবার প্রতি। আমরা কি গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম? আমি কিন্তু একটা ছোট মানে পর্ষদ সমাজের বিদ্যমান অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এই দেশের মানুষ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ গত 15 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই, গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নামিনি। আমরা 18 সালে আন্দোলনের পরে আমরা যারা কুসংস্কার আন্দোলন করেছিলাম, তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছে। আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নেই। শুরুতে তাদের ওটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা, সরকারি চাকরিতে সবাই বিসিএস দিয়ে আমরা হব, পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব সচিব হয়ে রিটায়ার করবো, 2-4 কোটি টাকা ওখান থেকে পাবো, এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা ক্ষমতা তো ফ্ল্যাট প্লট ভাগিয়ে নেবো, পূর্বাচল, আপনার ঝিলমিল, এই সমস্ত জায়গাতে আছে, প্লট দিয়ে শান্তিতে আমি থাকবো। এই জন্যই কিন্তু আমরা হওয়ার নতুন লক্ষ্য, এটা ওপেন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মঞ্জুর ইসলাম স্যার, কথা সাহিত্যিক, তিনি বলছিলেন সব ছেলেমেয়েরা আমরা হতে চাই। কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএমএম এর ভাইস চ্যান্সেলরের সাথে, 1টা থেকে 2টা, অনেক যুব নেতৃবৃন্দ পেয়েছে, এই কারণে একটু বলবো, লেট হলো। আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক, তিনি বলছেন ভাই আমি শিক্ষকতা ভালো লাগে না, এটা ছেড়ে দেবো। কি করেন ভাই, আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি এটা ছেড়ে দেবেন? বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে, আমি ঈদের সময় বাড়ি যাবো, আমি ট্রেনের টিকিট পাই, আমার টিকিট নিয়ে তো আমার ছোট ভাই ও এসেছিলেন, ওকে ফোন করে, কারণ সে রেজিস্টার্ড, তার একটা পাওয়ার আছে। বুয়েটের শিক্ষক সিনিয়র, তার পাওয়ার নেই। বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েট। বুয়েটের শিক্ষকের পাওয়ার নেই, পাওয়ার আছে এসিল্যান্ডের রেজিস্টার্ড। এই যে ক্ষমতার অপব্যবহার, এই কারণেই কিন্তু বিসিএস এর প্রতি মোহ তৈরি হয়। যেই ছাত্র ঢাকা মেডিকেলের দেশের সবচেয়ে ভালো মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হবে, সে কেন বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারে যাবে? তাহলে তুমি আগে থেকেই এই সাবজেক্টের মধ্যে যেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার জন্য রেজিস্ট্রেট হওয়া লাগবে। সাবজেক্ট পরে মানুষ তার আগ্রহের জায়গা থেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র চিন্তা করে, কারণ বিসিএস কি মোয়া আছে, ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ দাম দেয়। কাজে এই সিস্টেমকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এই সরকার 5 বছর থেকেও কিচ্ছু করতে পারবে না যদি আমাদের মেন্টালিটিটা চেঞ্জ না হয়। কাজে আমাদের এই মানসিকতার পরিবর্তন দরকার। সরকারি অফিস আদালত, কোন অফিস আদালতকে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কাউকে স্যার বলা যাবে না। তারা আপনার শিক্ষক, তারা আপনাকে পড়াইছে, আপনি কেন তাদেরকে স্যার বলবেন? ভাই বলবেন, সম্মান সূচক অ্যাডজাস্ট করতে পারবেন, হ্যাঁ একজন সম্মানিত মানুষকে ডিসি সাহেব, এসপি সাহেব বলতে পারেন, এগুলো করতে হবে। অবশ্যই ডিসি কিংবা এসপি, ওসি কিংবা ইউনো, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা আমার বেতন হয়, একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, শ্রমিক, মুচি, তার পয়সায় তার বেতন হয়। সুতরাং তার প্রতি তার সেই সম্মান বোধটা থাকতে হবে। এটার জন্য যুব সংগঠনগুলোকে লড়াই করতে হবে, এটার জন্য যুব সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে। আজকে এই যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা জানেন, সবাই গ্রামে বাস করেন, ঢাকায় থাকলেও গ্রামের সাথে সংশ্লিষ্টতা আছে। কোন ইউনিয়নে, কোন উপজেলায়, কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পত্তি, ইন্ডাস্ট্রি দখল করছে, কোন জায়গায়